সাথীরা, আপনারা সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে অত্যন্ত কষ্ট স্বীকার করে অনেকে রাত জেগে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে দিনব্যাপী বক্তব্য রাখা, মতামত ব্যক্ত করা এবং বক্তব্য শোনার মধ্য দিয়ে সবার সমাপ্তি পর্যায়ে এসেছেন। আমরা এই যে সমবেত হয়েছি, এই ত্যাগ স্বীকার, শ্রম, গ্রাম, অর্থ খরচ করে এখানে সমবেত হয়েছি, সময় নষ্ট করেছি, এটা কি সফল হবে? এটা কি ব্যর্থতায় পর্যবসিত হবে? ব্যর্থ হবে। আমাদের যে লক্ষ্য, এই ব্যাপারে আমি প্রথমে কিছু বক্তব্য রেখেছিলাম। আমরা কি চাই? আমরা নবীন প্রবীণের সমন্বয়ে শক্তিশালী একটা সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়ে এই শিল্পের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা রক্ষা করতে চাই। এই সেক্টরে যতগুলো সমস্যা রয়েছে, আমাদের 11 দফা 12 দফা দাবির বাইরেও অনেক সমস্যা রয়েছে, যে সমস্যাগুলা চিহ্নিত করে এর সমাধান আমাদেরকেই করতে হবে। আমরা কি বিশ্বাস করি আমাদের শিল্পের সমস্যাগুলো কেউ আগ বাড়িয়ে করিয়ে দিবে? আমাদের দেশের সরকার বহু সংস্কারের কথা বলছে, আমাদের শিল্পের সমস্যার সংস্কার হবে না আমাদেরকেই করতে হবে? ইতিপূর্বে গত 55 বছর 60 বছরের ইতিহাস আমরা যা করিনি কেউ তা করে দেয়নি। আমরা যা করিনি কেউ তা করে দেয়নি। আমরা যা অর্জন করি নাই সেটা অনর্জিতই রয়ে গেছে, সেটা আর অর্জন হয় নাই। প্রিয় সাথীরা, আমরা এটা দেখেছি। তাইলে আমাদের সমস্যাগুলো আমাদেরকে সমাধান করতে হবে। এই সমাধানের জন্য আমাদেরকে অগ্রসর হতে হবে ঐক্যবদ্ধ নিরপেক্ষ সংগঠনের মধ্য দিয়ে। এই একটি মাত্র জায়গায় যদি আমরা ঠিক স্থির থাকতে পারি, তাহলে এই দেশে এমন কোনো শক্তি নাই যে শক্তি নৌযান শ্রমিকদেরকে পরাভূত করতে পারে। আমি আশ্চর্যান্বিত হয়েছি গত 2 দিনের পুলিশি ভূমিকায়। আমরা পোস্টার করি নাই, লিফলেট করি নাই, প্রচারপত্র দেই নাই, কিন্তু কিছু উদীয়মান ছেলেরা ফেসবুকে লেখালেখি করেছে। ফেসবুকে লেখালেখি দেখে আমাদের দেশের পুলিশ প্রশাসন যেন অস্থির হয়ে গেছে। এই সমাবেশ নিয়ে তাদের কি টেনশন, তাদের কি দুশ্চিন্তা। এই দুশ্চিন্তার ফসল হচ্ছে আমার খুলনা থেকে আমার বাহিনী আসতে পারেনি। খুলনার ঢাকাগামী বাসকে ওরা আটকিয়ে দিয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এই সম্মেলন যেন এই দেশের সরকার উল্টিয়ে দিতে আসছে। চলো চলো ঢাকা চলো, এই স্লোগানটা এতটা ব্যাপকভাবে রাষ্ট্রের মূলে আঘাত করেছে। এতে বুঝতে পারা যায় আসলে কি আমরা দুর্বল। আমি প্রথমে বলেছিলাম, রাষ্ট্র যত শক্তিশালী হোক, অধিকার পেতে হলে আমাকে তার থেকে শক্তিশালী হতে হবে। আমরা বলেছি 1969 সালের কথা। 1969 সালে এই দেশের নৌযান শ্রমিকরা প্রথম তাদের অধিকারের আন্দোলন শুরু করে। সেই আন্দোলনে 40 টাকার বেতন 85 টাকা হয়। ওই সময়ে সরকার খুব দুর্বল ছিল। ওই সময়ে সরকার খুব দুর্বল ছিল। ইয়াহিয়া খানের সামরিক শাসন খুব দুর্বল সরকার ছিল। তাহলে আমরা অধিকার আনলাম কি করে? নিশ্চয় ওই সরকারের ক্ষমতার থেকে আমাদের ঐক্যের ক্ষমতা অনেক বেশি মজবুত ছিল, বেশি মজবুত ছিল। 73 সালে শেখ মুজিবুর রহমানের
সরকার খুব দুর্বল সরকার ছিল। নৌযান শ্রমিকরা টানা 3 দিন সারা বাংলাদেশে নৌপথ অচল করে দিয়ে তাদের দাবি এনেছে। তাহলে নৌযান শ্রমিকরা শক্তিশালী ছিল, বেশি শক্তিশালী ছিল। ৭৮ সালে জিয়াউর রহমানের সামরিক শাসনের মধ্যে আন্দোলন করে আমরা দাবি এনেছি। ওই সময় ওই সরকারের থেকে আমাদের শক্তি বেশি ছিল। এই কথাটাই শুধু আমাদেরকে বুঝতে হবে। ৮৪ সালে ৮৫ সালে স্বৈর শাসক এরশাদের লৌহ শাসনের বিরুদ্ধে ভিতরে টানা ৬ দিন লাগাতার নৌ সেক্টর বন্ধ রেখে ৩২০ টাকার বেতন ৭১০ টাকায় উন্নীত করা হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের এই শক্তিটা কিসের। কোন রাজনৈতিক শক্তি কি আমার অধিকার আদায় করে দিবে? দিয়েছে ইতিপূর্বে। আমাদের ঐক্যবদ্ধ সুসংগঠিত সুশৃঙ্খল আন্দোলনে পারে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে এবং অধিকার রক্ষা করতে। সেই রকমভাবে আজকে আমি প্রথমে বলেছি আমার সামাজিক নিরাপত্তা নাই, আমার নিয়োগপত্র সার্ভিস বুক নাই, আমার মৃত্যুজনিত ক্ষতিপূরণ, যে ক্ষতিপূরণ এটা একেবারে অপর্যাপ্ত। আমার শিল্পের যে অবস্থা, শিল্পে নিয়ে আপনারা সবাই বলেছেন শিল্পে এক কেন্দ্রিক সিরিয়ালের মাধ্যমে সুশৃঙ্খলভাবে চলুক, এটা আমরা চাই। এটাই কি রাষ্ট্রের জন্য মঙ্গলকর? তাহলে এর বিপরীত হচ্ছে কেন? এগুলা সবটা করতে হলে আমার চট্টগ্রাম বন্দরে, আমার সরপাড়ায় রিভারটায় পার হওয়ার জন্য কি ফুটওভার দরকার? ওখানে সাগরে নামার জন্য কি ঘাট দরকার? এই দাবিগুলা যৌক্তিক। আমাদের কি বলে শঙ্কর নদীরে কি বানাইতে চাইছিলাম? পোতাশ্রয় দাবি কি যৌক্তিক? ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস কি আমাদের দরকার? এটা কি ন্যায়সঙ্গত দাবি? এই দাবিগুলো নৌপথের সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধ করার দাবি যৌক্তিক না অযৌক্তিক? এই যৌক্তিক দাবিগুলো কেন আদায় হচ্ছে না, পূরণ হচ্ছে না? সেই কারণ হচ্ছে রাষ্ট্র এগুলাকে গুরুত্ব দিচ্ছে না। আমরা হয়তো এদেরকে গুরুত্ব দেওয়াতে পারিনি। আসলে কি আমরা সক্ষম? এদেরকে বাধ্য করার মতো সামর্থ্য কি নৌ শ্রমিকদের আছে? আমরা অবশ্যই বলছি সরকারকে, প্রশাসনে যারা আছেন, অবিলম্বে নৌযান শ্রমিকদের এই 11 দফা অত্যন্ত যৌক্তিক দাবি আপনারা মেনে নেওয়ার চেষ্টা করুন। আলোচনার টেবিলে বসে এই সমস্যার সমাধান করুন। আমরা কোনোরকমভাবে বিশৃঙ্খলার মধ্য দিয়ে দেশকে অচল করে দাবি আদায় করতে চাই না। কিন্তু আপনারা যদি সঠিক রাস্তা না চেনেন, আপনারা যদি উল্টা পথে হাঁটেন, তাহলে কি হবে? গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের নৌ উপদেষ্টার কাছে 2টো চিঠি দিয়েছি। আমরা কোনো বিশৃঙ্খলা করিনি, রাস্তায় নামিনি, অন্যদের মতো সচিবালয়ে ঢুকিনি। আমরা আলোচনার টেবিলের কথা বলেছি, কিন্তু ওনারা নির্বিকার মানে মনে হচ্ছে এটা গুরুত্বহীন সেক্টর। আমাদের সেক্টর গুরুত্বহীন না এটার গুরুত্ব রয়েছে? গুরুত্ব রয়েছে, এটা বুঝলাম 2 দিনের ঢাকা চলো সংবাদে পুরো তক্ত কেঁপে উঠেছে। অথচ এই দাবিগুলো আলোচনার টেবিলে বসে সমাধানের আহ্বানকে ওনারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। আমরা আশ্চর্য হয়েছি। নৌ পুলিশের খবর পেলাম, নৌ পুলিশের প্রধান নৌ সেক্টরের সংগঠনগুলোর সাথে নাকি মিটিং করছে। নৌ পুলিশের প্রধান নৌ সেক্টরের শ্রমিক সংগঠনগুলোর সাথে মিটিং করছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পুলিশ বাড়ির ওসিরা, আইসিরা আমাদেরকে ফোন করে জিজ্ঞাসা করে, ভাই আপনাদের সাথে তো মিটিং আছে, আপনারা
আমি বলি আমরা তো কোনো মিটিংয়ের খবর পাইনি। কালকে এডিশনাল আইজি নৌ পুলিশের যিনি প্রধান আমারে ফোন করার পরে আমি বললাম, আপনি তো মিটিং করছেন, কাদের নিয়ে মিটিং করছেন? নৌ সেক্টরের 95% শ্রমিকের প্রাণের সংগঠন, প্রতিনিধিত্বকারী সংগঠন নৌযান শ্রমিক ফেডারেশন জানে না আপনি নৌ সেক্টর নিয়ে মিটিং করছেন। এখন আমি মিটিংয়ে কি করবে এটা নিয়ে অস্থির হয়ে গেছেন। এই অবস্থা চলতে দেওয়া যাবে, এই অবস্থা বন্ধ করা লাগবে। বন্ধ করতে সেই সামর্থ্য জাহাজওয়ালাদের আছে, আজকে যুবকদের আছে। লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছে 1965 সালে। প্রতিষ্ঠাতা সেক্রেটারি পেয়ার আহমেদ মাস্টার। 1965 সালে যুবক পেয়ার আহমেদ মাস্টারদের নেতৃত্বে লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। 1984 সালে লাইটারের শ্রমিক ইউনিয়ন গঠিত হয়েছে। সেই ইউনিয়নের প্রতিষ্ঠাতা সেক্রেটারিও পেয়ার আহমেদ মাস্টার। তাইলে যুবক আর মধ্যবয়সী এক সময় যৌবনে একটি সংগঠনের জন্ম দিয়েছেন, মধ্যবয়সে এসে আরেকটা সংগঠনের জন্ম দিয়েছেন। শেষ জীবন পর্যন্ত তিনি নেতৃত্ব ছিলেন কি? তাহলে আজকে যুবকরা কি বুঝবে? তা আমাদের নেতৃত্ব করার জন্য এখন থেকেই তো প্রস্তুতি হতে হবে, প্রস্তুত হতে হবে এখন থেকে। এখন যারা বেশি বুঝবে, উল্টা পথে হাঁটবে, আগেই নেতা হওয়ার চাইবে, তারা আসলে নেতৃত্ব পাবে, তাদের নেতারা নেতৃত্ব হবে। এই যুবকদের আজকের এই সমাবেশ শুধুমাত্র এই মেসেজটা দেওয়ার জন্য। আমি সকালে বলেছি, যখনই আমাদের দেশে কোনো রাজনৈতিক পরিবর্তন হয় তখনই নৌ সেক্টরকে নিয়ে খেলা হয়। শুধু কি নৌ সেক্টর নিয়ে খেলা? সারা সেক্টরকে রাজনৈতিক আয়ত্তে আনার প্রক্রিয়া শুরু হয়। সারা দেশ আওয়ামী লীগের গত 17 বছরের দুঃশাসন কুশাসনে পুরো বাংলাদেশের এমন কোনো সেক্টর ছিল না যেখানে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ কথা বলতে পেরেছে। একটি জায়গায় এসে আওয়ামী লীগ, একমাত্র জায়গায় এসে আওয়ামী লীগ ধরা খাইছে, এটার নাম কি? নৌ সেক্টর। নৌ সেক্টর না, নৌ সেক্টরে আওয়ামী লীগ নৌযান শ্রমিক ফেডারেশনকে কাবু করার জন্য অনেক সংগঠনের জন্ম দিছে না? কিন্তু নৌযান শ্রমিক ফেডারেশনকে কাজ করতে পারছেনি, পারছে? আগামীতেও কি পারবে? এই এখন হচ্ছে যারা গত 17 বছর আওয়ামী লীগের, শেখ হাসিনার, শেখ মুজিবের, জয়, শাহজাহান খানের, শুকুর মাহমুদের সাইনবোর্ড পোস্টার লাগাইয়া ঘুরছে, এগুলা এখন কার পোস্টার লাগায়? এগুলো কার পোস্টার লাগাইছে? এগুলা কার পোস্টার লাগায়? এগুলা তারেক জিয়া, খালেদা জিয়া এই এবং এলাকা ভিত্তিক নেতাদের ছবি লাগাচ্ছে না। এই সমস্ত চিহ্নিত দালালদের, যেগুলা গত 17 বছর আওয়ামী লীগের দালালি করেছে, তাদেরকে অন্য কোনো লেবাসে এই সেক্টরে দালালি সংগঠন করতে দেওয়া হবে? এদেরকে এই সেক্টরের শ্রমিকদের সাথে প্রতারণা করার সুযোগ কি আরো দেওয়া হবে? এই ব্যাপারে আমি নতুন করে কেউ দল করুক, আমার কোনো আপত্তি। বিএনপির যে সমস্ত ত্যাগী কর্মীরা 17 বছর ধরে ফলাইয়া বেড়াইছে, ওরা যায় সংগঠন করুক, আমার কোনো আপত্তি। কিন্তু যারা গত সময়ে আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করেছে, এখন খোলস পাল্টাইয়া বিএনপি হয়ে গেলে এদেরকে এই সেক্টরে জায়গা দেওয়া হবে? এদের মুখোশ উন্মোচন করবে কে? আমি? এদের মুখোশ কি আমি উন্মোচন করব? কে উন্মোচন করবে? কে? আজকের যুবকরা, প্রিয় সাথীরা,
কথা বাড়ানোর দরকার নেই। আমাদের এই যে 11 দফা দাবি, আমি শিল্প নিয়ে বলেছি, শিল্প নিয়ে কথা হয়েছে। শিল্পের অবস্থা আমাদের অনেক বন্ধু বলেছে শিল্প কার? মালিকের। আমাকে অনেক বন্ধু বলেছে, আমার অনেক নেতৃবৃন্দ এখনো সেখানে আছে যে শিল্প কার? না মালিকের। তো মালিকের শিল্প মালিকে ঠিক করবো। এই ফাঁকে 600 জাহাজ কাটা হয়েছে, 8000 শ্রমিক বেকার হয়েছে। কার ক্ষতি হয়েছে? তাহলে এটা মালিকের না আমাদেরকে রক্ষা করতে হবে? আমাদেরকে রক্ষা করতে হবে। এই রক্ষা করার ফাঁকে শিল্প রক্ষা হইলে যত দাবি আছে সব আদায় হবে। যে মালিক সমিতি তার চুক্তি করতে অপারগতা প্রকাশ করে ওরে গার ধরে লেজে পাড়া দিয়ে বাধ্য করা হবে। কিন্তু আগে শিল্প বাঁচবে না শিল্প মরলে? শিল্প বাঁচলে না শিল্প মরলে? শিল্প। তাহলে শিল্প বাঁচিয়ে রাখার দায়িত্বটা আমার, কারণ ওখানে আমি জীবিকা নির্বাহ করি। এই বিষয়গুলো আমাদের মাথায় থাকতে হবে। আমরা মালিক সমিতি পারবে না, মালিকদের আমাদের সাথেই তো পারে না। খুলনায় জাহাজ একটা বান্ধা রাখলে বিনা কারণে 15 দিন বান্ধা রাখলে মালিক সমিতি ছাড়াইতে পারে না। এই 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 মালিক সমিতির উপর নির্ভর করে শিল্প বাঁচবে। এই শিল্প বাঁচাইতে হলে আমাকে বাঁচতে হলে শিল্প বাঁচাবার দায়িত্বটাও আমাকে নিতে হবে। ওই মালিক সমিতিকে আমরা বাধ্য করব কেমনে করা লাগে। আমার অসম্পন্ন চুক্তি কিভাবে ওদেরকে দিয়ে করাইতে হয় সে কায়দা কি জাহাজিয়ালারা জানে? এর আগে চুক্তিগুলা কি এমনি হয়েছে না করাইছি? আগে চুক্তি আল্লাহর বাস্তে হয়েছে না, বাধ্য করানো লাগছে, আবারও বাধ্য করানো লাগবে। কিন্তু পরিবেশ ঠিক রেখে না, পরিবেশ ছাড়া বাধ্য করার পরিবেশ ঠিক রেখে। প্রিয় সাথীরা, আমরা সরকারের কাছে সবিনয়ে অনুরোধ করছি, দীর্ঘ প্রায় 1.5 বছরের অক্লান্ত প্রচেষ্টা 4বার ধর্মঘটের হুমকি দিয়ে পণ্য পরিবহন নীতিমালার গেজেট হয়েছে। এক শ্রেণীর দুষ্কৃতিকারী এই গেজেটকে আবার হাইকোর্টের স্থগিতের মধ্যে ফালাবার অপচেষ্টায় আমরা সরকারকে বিনয়ের সাথে বলবো, আইনি জটিলতা শেষ করে অবিলম্বে শিল্প যেন ওই পণ্য পরিবহন নীতিমালা স্থগিত আছে এই শব্দ আর শ্রমিকরা বেশি দিন শুনতে চায় না। অবশ্যই চলতি মাসের মধ্যে এর অবসান ঘটানো লাগবে। না হলে এই দেশের শ্রমিকরা কিভাবে, রিক্সাওয়ালারা 3 দিনের মধ্যে, রিক্সাওয়ালারা কয় দিনে? 3 দিন আগে ব্যাটারি বাদ, 3 দিন আগে ব্যাটারি কোন কোর্ট থেকে? কোন কোর্ট থেকে ব্যাটারি বাদ করছে? কোন কোর্ট? 3 দিন পরে ব্যাটারি চালু করছে কোন কোর্ট? তাইলে কি হলো? আমরা আদালতের প্রতি অবমাননা করতে চাই না, কিন্তু আদালত যদি দুষ্কৃতিকারীদের অর্থের কাছে বিক্রি হয় আর লক্ষ শ্রমিকের জনগণের জীবন জীবিকাকে অবজ্ঞা করে সেটাকে ফিরিয়ে আনার সামর্থ্য নৌযান শ্রমিকরা রাখে। প্রিয় সাথীরা, কথা বেশি বলবো না, বেশি বলার মতো অবস্থা নেই। এদিক দিয়ে ওই দিক দিয়ে টানাটানি আরম্ভ করছে, বেশি সময় হবে না। আমরা এই যুব সমাবেশ থেকে আমি প্রথমে বলেছি আমরা এবার নবীন প্রবীণ যুবক প্রৌঢ় আর প্রবীণদের নিয়েই সংগঠনের টপ টু বটম প্রতিটি স্ট্রাকচার নতুনভাবে সাজাতে চাই। সেই জন্য আপনাদেরকে তৈরি হইতে হবে। আমরা আমাদের আকাঙ্ক্ষা আজকের এই সমাবেশের আপনাদের যে সমস্ত বক্তব্য এসেছে এগুলাকে আমরা পর্যালোচনা করব। এই চলতি মাসের মধ্যে যুবকদেরকে সংগঠিত করার জন্য আগামীতে যাতে আমরা
শক্তিশালী একটা যুব কমিটির দিকে যেতে পারি, তার লক্ষ্যে আমরা চলতি মাসের মধ্যে যুবকদেরকে সংগঠিত করার জন্য একটা সমন্বয়ক টিম ঘোষণা করব এবং একটা সমন্বয়কারীদের একটা টিম ঘোষণা করে দায়িত্ব প্রদান করা হবে আগামী তরুণদেরকে, যুবকদেরকে সংগঠিত করার, এবং আমরা যাতে নৌযান শ্রমিক ফেডারেশনের নেক্সট আগামী সম্মেলনের আগে মধ্যেই আমরা যুবকদের একটা শক্তিশালী কাঠামো প্রস্তুত করতে পারি, সেই দিকে আমরা ধাবিত হব। আমরা আজকের থেকে জেনারেল সেক্রেটারি আজকের সমাবেশ থেকে কিছু প্রস্তাবনা পেশ করেছেন। আমরা বলতে চাই, সরকারের কাছে চলতি মাসের মধ্যে পণ্য পরিবহন নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তার অবসান করতে হবে। প্রচলিত আইন অনুযায়ী প্রত্যেক নৌযানে কয়জন করে মাস্টার ড্রাইভার? প্রথম শ্রেণীর নৌযানে কয়টা? প্রথম শ্রেণীর, এর উপরের গুলাতেও 2 জন করে প্রত্যেক নৌযানে মাস্টার ড্রাইভার ডাবল শিফট। তবে এটা শুরু হতে হবে গ্রুপ কোম্পানিগুলো থেকে। কোথা দিয়ে শুরু হবে? পয়লা গ্রুপ কোম্পানি দিয়ে। আমরা ডিজির কাছে এই প্রস্তাবনা জানাবো যে এটা কার্যকর করা না হলে কি আমরা দৈরা কার্যকর করার ক্ষমতা রাখি? কালকে 2 জনের বাঁধছে, রশিদি দেখলাম। কি দিয়া বাঁধছে? কি লেগা? মাস্টার ছাড়া সিটাঙ্গের থেকে যা চালায় চলে আসে। আমাদের রিজিকের রক্ষার স্বার্থে, আমার বেকার জীবনের অবসান করার স্বার্থে রাষ্ট্র যদি ব্যবস্থা না নেয়, আমরা কি সেই পথে যেতে পারবো? সক্ষম আমাদের পক্ষে? বাধ্য করতে পারবো না। সেই জন্য এখন থেকে প্রস্তুতি নেবেন। আমরা আশা করি আমরা আইনি যে একটু ফাঁক ফোকর হয়েছে, এটা খুব দ্রুত অবসান হবে আমরা আশা করছি, এবং সিরিয়ালবিহীন কাউকে বাংলাদেশের চট্টগ্রাম থেকে বন্দর থেকে পণ্য পরিবহন করতে দেওয়া হবে না। এই আশা রেখে আগামী দিনে সংগঠন থেকে যে 11 দফার লিফলেট আপনাদের প্রত্যেকের কাছে গেছে, এই দাবিগুলো কি শ্রমিকের আপনাদের না আমাদের? চৌধুরী আশিকুল আলমের, আফসারের, আমার না আমাদের? এই দাবির জন্য যে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেই সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে কার্যকর করতে কি আমরা প্রস্তুত? এই বলে সবাইকে আগামী দিনের নেতৃত্বের যোগ্যতা অর্জন সহ সংগঠনের প্রতিটি সিদ্ধান্ত যথাযথভাবে কার্যকর করবেন, এই প্রত্যাশা রেখে সরকারের কাছে ডিজি শিপিং, শ্রম দপ্তর, নৌ মন্ত্রণালয় সংশ্লিষ্ট আমাদের যে সমস্ত দাবি রয়েছে, যেগুলো ইতিপূর্বে মীমাংসিত, তা অতি সত্বর বাস্তবায়ন, অমীমাংসিত দাবিগুলো অবিলম্বে মীমাংসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। একই সাথে আজকের